মাত্র 3টে দিন, আর এই 3 দিনেই জিও পলিটিক্সের পুরো দৃশ্যপটটা যেন একেবারে ওলট পালট হয়ে গেছে। একটার পর একটা ব্রেকিং নিউজ এসেছে। হাসতে হাসতে কথা বলেন, মজা দেখছেন মিয়া? তেল আছে তো, ব্যবসা করবো, দাম বাড়ায় ব্যবসা করবে এরা। তেল দিন কেন? তেল দিবেন না? বন্ধ, তেল নাই। তেল আছে, পেট্রোল আছে, অক্টেন আছে, সবকিছু আছে। আছে কিনা আপনার রিজার্ভ আছে কিনা? আপনার এখানে আছে। হ্যাঁ, নাই, আমাদের তেল দিতে হবে। ঝিনাইদহে তেল নিতে এসে বাগবিতণ্ডার জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পেট্রোল পাম্প কর্মচারীদের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল নিতে আসেন নীরব হোসেন। পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে না চাইলে তিনি পাশের পাম্পে চলে যান। ফেরার পথে নীরব দেখেন তাজ ফিলিং স্টেশনের কর্মচারীরা বোতলে এক গ্রাহককে তেল দিচ্ছেন। বিষয়টির প্রতিবাদ করলে নীরবের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের 3 কর্মচারীকে আটক করেছে র্যাব। এদিকে শহরের পেট্রোল পাম্পগুলোর সামনে লম্বা লাইন, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, যেন একটা মিছিল দাঁড়িয়ে আছে। একজন বাইকার বলছেন, ভাই ফুল ট্যাঙ্ক দেন, আবার কবে তেল পাই কে জানে। আরেকজন গাড়ির ড্রাইভার বলছেন, একটা ড্রামেও ভরে দেন, বাসায় রেখে দেব। পাম্পের কর্মচারী অবাক, কারণ সাধারণত যে পরিমাণ তেল একদিনে বিক্রি হয়, আজ তার 3 গুণ বিক্রি হয়ে গেছে। এটা শুধু একটা পাম্পের গল্প নয়, এটা এখন বাংলাদেশের অনেক পেট্রোল পাম্পের দৃশ্য। চোরের দেশের কথা আর কি বলুন ভাই, চোরের দেশের কথা আর কি বলুন ভাই, কষ্টই লাগে এইসব কথা আপনাদেরকে বলতে। আমি নিজেও একজন বাংলাদেশি, কিন্তু এইভাবে না বলে তো হইব না ভাই, এইভাবে না বলে হইব না। মাত্র 17 দিনের মধ্যে নজিরবিহীন ব্যর্থতার মুখে বিএনপি সরকার। আপনি অবাক হবেন যে বিএনপি কতটা ব্যর্থ সরকার। জনগণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিচ্ছি, বিএনপি এই দেশ ধ্বংস করবে। বাংলাদেশে দুর্ভিক্ষ আসতে পারে, অন্ধকারে থাকতে হবে, না খেয়ে মরতে হবে, নিম্ন আয়ের মানুষ সবকিছু রিজার্ভ শূন্য করে ফেলবে এরা। বাংলাদেশ একটা কিয়ামতের মতো একটা অবস্থা দেখবেন, শাসন করতে পারবে না, কোনো যোগ্যতাই নেই। একটা ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে বাঁচিয়েছিলেন ইউনূস। জনগণের সাথে প্রতারণা করে আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিএনপি এখন জুলাই সনদকে, এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা দলগুলোকে ধীরে ধীরে হেয় প্রতিপন্ন করা শুরু করেছে। তখন আমাদের জায়গা থেকে নির্বাচনের আগে আমরা যতটুকু ঐক্যবদ্ধ ছিলাম, আগামীতে আমাদেরকে তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। নতুন এক দল আল্লাহর ফেরেশতা বাংলাদেশের বুকে নেমে এসেছে। তারা এত নিষ্পাপ এবং মাসুম, এবং তারা যে ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানে না, তার একটা ভিডিও আমি আপনাদেরকে শেষে দেখাবো। তার আগে আমরা চলুন এই খলিলুর রহমান এবং রেজওয়ানা হাসানের যে অপকর্ম, এদের এই অপকর্মের প্রতিবাদে জামাত ইসলাম। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত হতে এখন ঠিক এই মুহূর্তে যে বা যারা এই ভিডিওটি অন করেছেন, তাদের অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তার সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো ইতিমধ্যে দেখেছেন, দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার দর্শকরা দেখে আসি। দেখার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও আমার দর্শকরা দেখে আসি। মাত্র 17 দিনের মধ্যে নজিরবিহীন ব্যর্থতার মুখে বিএনপি সরকার। আপনি অবাক হবেন যে বিএনপি কতটা ব্যর্থ সরকার। জনগণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিচ্ছি, বিএনপি এই দেশ ধ্বংস করবে। বাংলাদেশে দুর্ভিক্ষ আসতে পারে, অন্ধকারে থাকতে হবে, না খেয়ে মরতে হবে, নিম্ন আয়ের মানুষ সবকিছু রিজার্ভ শূন্য করে ফেলবে এরা। বাংলাদেশ একটা কিয়ামতের মতো একটা অবস্থা দেখবেন, শাসন করতে পারবে না, কোনো যোগ্যতাই নেই। একটা ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে বাঁচিয়েছিলেন ইউনূস গাদ্দারি করেছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কারচুপি নির্বাচন দিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। কিন্তু ইউনূসের শাসন ছিল বাংলাদেশের ইতিহাসে জীবন রক্ষাকারী শাসন। বাংলাদেশ ধ্বংস হয়, রিজার্ভ নাই, দেউলিয়া হয়ে যাওয়ার মতো একটা দেশ। দেউলিয়া বুঝেন? দেউলিয়া কি কথাটা অনেকে ব্যবহার করেন, কিন্তু এই কথায় আসলো একটু বলি, সেখানে দু একটা টার্ম, লিগাল টার্ম। দেউলিয়া এটা একটা লিগাল টার্ম, দেওয়ানি কার্যবিধিতে এই দেউলিয়া শব্দটা আছে, দেওয়ানি আইনে এবং কোম্পানি আইনেও এই দেউলিয়া আছে। যে আপনি যদি এরকম হন যে আপনি অনেক দেনা, আপনার দেনার পরিমাণ, ঋণের পরিমাণ আপনার মোট সম্পত্তির চাইতে বেশি হয়ে গেছে, তার মানে আপনি এত টাকা দেনা হয়েছেন যেভাবেই হোক না কেন, যে আপনার টোটাল সম্পত্তির চাইতে আপনার দেনার পরিমাণ বেশি, তখন আপনি চাইলে অথবা অন্য কেউ চাইলে আবেদন করতে পারবে কোর্টের কাছে যে একে দেউলিয়া ঘোষণা করা হোক। তখন কোর্ট যদি সবকিছু বিবেচনায় দেখে যে না,
এর ঋণের পরিমাণ মোট সম্পত্তির চাইতেও বেশি, তখন দেউলিয়া ঘোষণা করে। দেউলিয়া ঘোষণা করার পর সে ঋণ থেকে মাপ পেয়ে যায়। তখন সম্পত্তি যা আছে ওইগুলো একটা নিয়ম অনুযায়ী, চুক্তি বা অগ্রাধিকার অনুযায়ী বন্টন করা হয়, মানে ওইগুলো বিক্রি করে দেনা দিয়ে দেওয়া হয়। কিন্তু সবাইকে দেওয়া তো সম্ভব না, কারণ তার ঋণের পরিমাণ মোট সম্পত্তি থেকে বেশি। এখন বাকি টাকা যে বেশি, যে এত টাকা ঋণ দেওয়া সম্ভব না, ওই দেউলিয়া ঘোষণা করার ফলে সে এটা থেকে মাপ পায়। মানে এটা মানবিক একটা আইন। দেউলিয়া আইনকে বলা হয় একটা মানবিক আইন। কেন? সে দেনা থেকে মুক্তি পায়। দেউলিয়া ঘোষিত হলে তার আর কোনো দায় থাকে না। সম্পত্তি বিক্রি করে ঋণ যতটুকু দেওয়া যায় এতটুকু দেওয়া আদালতের দায়িত্ব, রিসিভার নিয়োগ করা যায় বিভিন্ন। ওই ব্যক্তি ফ্রেশ, এমনকি তার বিরুদ্ধে টাকা মেরে খাওয়া, ঋণ নিয়ে এই মানি স্যুট মামলা বা নানান মামলা টামলা যদি থাকে, এগুলো থেকে তিনি মুক্ত, তিনি একদম ফ্রেশ ব্যক্তি। এই মানবিক আইন কিন্তু রয়েছে। বাংলাদেশ কিনা ওই দেউলিয়ার দিকে যায় বিএনপির আমলে, কারণ এরা অতীতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে দুর্নীতিতে। শ্রীলঙ্কা একবার দেউলিয়ার কাছাকাছি গেছিল না? ব্যর্থতার কারণে, ভয়াবহ দুর্নীতি অনিয়মের ফলে বাংলাদেশ আবার দেউলিয়ার দিকে যেতে পারে। মাত্র 17 দিন হলো ক্ষমতায় আসলো, এখন বাংলাদেশে হাহাকার লেগে আছে। ওপেন খবরে দেখছেন হাহাকার, ভিতরের খবর ফুসা নাই। কি? জ্বালানি তেল না। একটা জিনিস মনে রাখবেন, একটা দেশে জ্বালানি তেল না থাকা মানে কিচ্ছু নেই, ও ধনছে, ও একদম মরে গেছে। কারণ বাংলাদেশ চলতে হলে জ্বালানি তেল লাগবে। জ্বালানি ছাড়া দেশ এক মুহূর্ত চলতে পারে না। আপনার ঈদের সময় বাড়ি যাওয়া থেকে শুরু করে আপনি চাউল খাবেন, ভাত ধান দিয়ে চাউল বানিয়ে খাবেন, ওতেও জ্বালানি লাগবে। সবজি আপনার ঘর পর্যন্ত নিতেও জ্বালানি লাগবে। এই জন্য জ্বালানির দাম বাড়লে চেইন ইফেক্ট করে, এর মানে সব জায়গায় দাম বাড়ে। জ্বালানি এটা হচ্ছে একদম হার্ট, ফুসফুস যা বলেন, যেটা ছাড়া চলতে পারে না মানুষ। বাংলাদেশে সেই জ্বালানি নাই। এই জন্য আগেভাগে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চায় যে আমেরিকা আব্বা আমাদেরকে জ্বালানি দেন, আমাদের তো নাই, না খেয়ে মরবো। আবারও বলছি, জ্বালানি নাই এটা একটা সংকট না। জ্বালানি সংকট মানে পুরো জাতীয় সংকট। আপনার কিচ্ছু নাই, কোনো দাম নাই। রুহুর মতো, আপনার শরীরের মধ্যে রুহু না থাকলে যেরকম আপনার কোনো দাম নাই, ওরকম জ্বালানি না থাকলে কোনো দাম নেই। জ্বালানি না থাকলে দেশ চলতে পারে না। আন্ডারস্ট্যান্ড? বলবেন যে এখন তো বিদ্যুৎ, যেমন আপনারা যারা একটু গাড়ি টাড়ি চালান, এখন ইলেকট্রিক গাড়ি বের হয়েছে। আরে ভাই, ইলেকট্রিসিটি উৎপাদন করতেও তো জ্বালানি লাগে। হ্যাঁ, যদি কোনোদিন আসতে পারে যে সবকিছু ইলেকট্রিক করে ফেলছেন এবং বিদ্যুৎ উৎপাদন এটা জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ বা অন্য কোনো বিদ্যুৎ, তখন হয়তো বা জ্বালানি না থাকলে কিছু রিলিফ আপনি পাবেন। কিন্তু একদম জ্বালানি মুক্ত পৃথিবী অসম্ভব। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা তেল ব্যবসা। মধ্যপ্রাচ্যে রাজতন্ত্র, রাজতন্ত্র মানে রাজারা যা বলবে, জনগণের কথার কোনো দাম নাই। কিন্তু সেখানে একটা গোষ্ঠীর কথার দাম আছে, তারা রাজতন্ত্রকে প্রভাবিত করতে পারেন। তারা হচ্ছে তেল কোম্পানি, এই জ্বালানি কোম্পানি। বুঝতে পারছেন? রাজতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে তেল কোম্পানির কাছে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিতে হয় কতটা প্রভাবশালী, কতটা পাওয়ারফুল। সেই জ্বালানি বাংলাদেশে নাই। বিএনপি ক্ষমতা আসার 17 দিনের মধ্যে আপনি পাম্পে যে ফিরে আসছেন নাই, আগে ভাগে তারা সাহায্য চেয়েছে নাই। এখন বলবেন, এই যে খবরগুলো একটু আপনাদের বলি, আপনি কিনতে যাবেন নাই, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। আপনি যদি মোটরসাইকেল মালিক হন সর্বোচ্চ 2 লিটার কিনতে পারবেন, প্রাইভেট কারের মালিকের 10 লিটার। জ্বালানি নাই। এটা হয়েছে। এখন সিম্পল একটু তেল কিনবেন, পেট্রোল বা কেরোসিন তেল না কি বলে, আপনি গাড়ির মধ্যে ঢুকাবেন, সেটাও আপনার টাকা আছে, কিন্তু 2 লিটার বেশি কিনতে পারবেন না। বুঝতে পারছেন বাংলাদেশ কোথায় এসেছে? এখন বলবেন যে এটা তো ইরান যুদ্ধের ফলে। আরে ভাই, এইসব ভুং ভাং জিনিস আমাদেরকে বুঝাবেন না। পৃথিবীতে সংকট আসবে, সংকট ওভারকাম করে কিভাবে দেশ চালানো যাবে, এটি হচ্ছে শাসন। ইরান যুদ্ধ, অমুক যুদ্ধ, এরকম সংকট সবসময় কোনো না কোনো সংকট চলতে থাকে। ইরান যুদ্ধ বিকল্প কি? কই ভারতে দেখছেন জ্বালানি সংকট? পাকিস্তানে দেখছেন? আর কোন দেশে দেখছেন এরকম জ্বালানি সংকট? আপনি দেখাতে পারবেন না। শুধু বাংলাদেশে, অন্য কোথাও হয় না, শুধু বাংলাদেশে কেন হয়? মানে বিকল্প ভাবতে পারে নাই, এটা বিএনপির ব্যর্থতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুধু বাংলাদেশে সবজির দাম বাড়ে, অন্য কোনো দেশে বাড়ে না, এটা ভণ্ডামি। তো দর্শক, সামনে বিদ্যুতের দাম বাড়াবে। আপনি রিক্সা চালিয়ে যা ইনকাম করেন, বিএনপি সরকার পকেট কেটে নিয়ে যাবে। ভোট দিয়েছেন না, এখন দেন, অপেক্ষা করেন। এই জ্বালানি দামও বাড়াবে। জ্বালানি তো বিএনপি টুকুরা খেয়ে ফেলে, ইরান যুদ্ধ না, টুকুরা খেয়ে ফেলে, এটা হচ্ছে কথা। আমেরিকার দালালি করে, আমেরিকার সাথে গোপন চুক্তি করে ক্ষমতা এসেছেন। নইলে চীন ভিত্তিক বা চীনের সাথে যদি একটা ব্যালেন্স রিলেশন হতো, আমি বলছি না যে চীনের দালালি করবেন, একটা ব্যালেন্স হবে। ইরান যুদ্ধে পৃথিবী অচল, হরমুজ প্রণালী অচল হয়ে গেলেও চীনের সাথে সম্পর্কের ফলে আপনি বিকল্প পেতেন। আর আপনি নির্ভরশীল হয়েছেন পুরোপুরি আমেরিকার। চীনের কোনো স্ট্র্যাটেজিক প্রেজেন্স বাংলাদেশে রাখেন নাই। চীন তো এখন আপনাকে কোনো সহায়তাই দিবে না। আগে যা দেওয়ার কথা বলছে তাও দিবি করে বলে দিবে না, কারণ আপনি আমেরিকা দালালি করছেন। প্রত্যেকটা যুক্তি এবং এমন গোপন চুক্তি করেছেন যেখানে চীনের স্বার্থকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। নির্বাচনের 3 দিন আগে এটা বিএনপির যোগ সাজসে ইউনূস সরকার করে দিয়ে গেছে। তো দর্শক, এই জন্য এই যে দেখেন, এই যে আপনি ইরান যুদ্ধকে দায়ী করেন না, ইরান যুদ্ধে তো ইরানের বিরুদ্ধে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে, তারা দেখ না জ্বালানি সহায়তা করতে পারবে না। কিন্তু ব্যালেন্স রিলেশন থাকলে চীন আপনার সমস্ত বিকল্প প্রোভাইড করতে পারত। দ্যাট ওয়াজ পসিবল। তো দর্শক, বিএনপি ক্ষমতায় আসা 17 দিন পর এই পেট্রোল পাম্পে জ্বালানি নাই, মানে অল্প কিছু আছে। নাই বলেই তো আপনার লিমিট করে দিয়েছে, যে এর চাইতে বেশি কিনতে পারবেন না। নাই বলেই তো বিরাট সিরিয়াল। নইলে 12 মাস দেখেন এরকম সিরিয়াল, আপনি ইচ্ছা মতো আপনি, বাংলাদেশে এখন পেট্রোল পাম্প প্রচুর,
কোনো সিরিয়াল টিরিয়াল নেই। এখন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বলা হচ্ছে বৈশ্বিকভাবে, কিন্তু এখানে আমি দায়ী করব বিএনপি সরকারকে, কারণ তারা বিকল্প ভাবতে পারেনি, বিকল্প রাখতে পারেনি। এটা যা শুরু, সামনে দেখবেন 17 দিনের মধ্যে এই অবস্থা না, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি থেকে শুরু করে সবকিছু এলোমেলো, সব প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছে, সামনে ভয়াবহ পরিস্থিতি আসছে, সতর্কবার্তা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, যারা রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমানের অন্ধভক্ত আছে বা এদের যারা সুবিধাভোগী, তাদের ভিতর থেকে নতুন বয়ান সামনে হাজির করা হয়েছে। সেই বয়ান সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং সেই সাথে জানাবো নতুন একদল আল্লাহর ফেরেশতা বাংলাদেশের বুকে নেমে এসেছে। তারা এত নিষ্পাপ এবং মাসুম, এবং তারা যে ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানে না, তার একটা ভিডিও আমি আপনাদেরকে শেষে দেখাবো। তার আগে আমরা চলুন এই খলিলুর রহমান এবং রেজওয়ানা হাসানের যে অপকর্ম, এদের এই অপকর্মের প্রতিবাদে জামাত ইসলাম শুক্রবার জুমার পরে বাইতুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। সেখানে লোকারণ্য হয়ে গেছে, হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। এটি হবারই কথা, কারণ তারা এত জঘন্য কাজ করেছে যে দীর্ঘ 17 বছর পরে মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে, সুযোগ পেয়েছে। সেই ভোটাধিকার প্রয়োগ করার পরে তাদের সেই ভোটকে বানচাল করে দেওয়া হয়েছে। তাদের পছন্দের প্রার্থীকে, তারা যাদেরকে পছন্দ করে ভোট দিয়েছে যে তারা তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে মহান জাতীয় সংসদে গিয়ে, তাদের সেই আশা এবং আকাঙ্ক্ষার বুকে লাথি মেরে এরা ফল উল্টিয়ে অন্য কাউকে সেখানে এনে বসিয়ে দিয়েছে। এবং ফল ডাকাতিটা কোন পর্যায়ে হয়েছে দেখুন, 168কে 68 বানিয়ে দিয়েছে। আপনি চিন্তা করতে পেরেছেন? তো যাই হোক, জামাত ইসলাম এদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। দেখুন মিছিলে মানুষের সমাগমের অবস্থা দেখুন। শুধু তাই নয়, এই যে মিছিল, এই যে মানুষের প্রতিবাদ, এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের পরে মানুষ, উত্তেজিত জনতা, যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরেও তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করতে পারে নাই, এই কুচক্রী মহলের কারণে তাদেরকে দেখুন জুতাপেটা করেছে। এখন কথা হচ্ছে, এই খলিলুর রহমানের আজ এই পরিণতি কেন ভোগ করতে হলো? তিনি তো এখনো জীবিত এবং তিনি এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী। কি দরকার ছিল? মানুষের কতটুকু প্রয়োজন হতে পারে, একজন মানুষের কতটা সম্মান প্রয়োজন হতে পারে? তিনি তো সবেমাত্র কয়েকদিন আগে সর্বোচ্চ সম্মান বাংলাদেশের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাকে আবার এটা অসৎ উপায় অবলম্বন করে তাকে বিএনপির ভিতরে গিয়ে তাকে এই অপকর্ম করতে হলো। তিনি কিভাবে বিএনপিকে আশ্বস্ত করেছে এবং প্লিজড করেছে দেখুন। মাত্র কয়েক মাস আগে, 2 মাস আগে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমির খসরু মাহমুদ এবং ইশরাক হোসেন প্রত্যেকেই এই খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। যে কোনো মূল্যে তারা এই খলিলুর রহমান এবং নাসিমুল গনি, বর্তমান যে মন্ত্রী পরিষদ সচিব, এই দুজনের বিদায় করার জন্য তারা আলটিমেটাম দিয়েছিল। তারা দুইজনই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে বিএনপি সরকারের। তাহলে এর দ্বারা কতটুকু উপকৃত হয়েছে বর্তমান সরকার, এবার চিন্তা করুন। এই খলিলুর রহমান আর একটি অসত্য বাণী তিনি বাংলার মানুষের সামনে উপস্থাপন করেছেন। আমেরিকার সাথে যে চুক্তিটি হয়েছিল, এই চুক্তির ব্যাপারে যখন সমালোচনা শুরু হলো, খলিলুর রহমান একেবারে সুবোধ বালকের মতো অসত্য কথাটাকে তিনি কিভাবে সত্যের মতো বর্ণনা করে গেলেন যে আমরা শুধু এই চুক্তি একা করি নাই, এই চুক্তি যখন করা হয়েছে তখন বিএনপি এবং জামাত উভয়ের সাথে আলাপ আলোচনা করে, সলা পরামর্শ করেই এই চুক্তি করা হয়েছে। তার এই বক্তব্যের কয়েক ঘন্টা পার হতে না হতেই জামাত আমির ডক্টর শফিকুর রহমান তার অসত্য বচনকে জনসম্মুখে প্রকাশ করে দিয়েছে। দেখুন, জামাত আমির বলেছে যে না, তিনি এইভাবে মিথ্যাচার করতে পারেন না রাষ্ট্রীয় এরকম গুরুত্বপূর্ণ পদে থেকে। আমরা বারবার তাদেরকে বলেছি, জামাত আমিরের ভাষায়, যে আমরা বারবার বিগত সরকারকে বলেছি আপনারা যেখানে যে চুক্তি করেন অবশ্যই বিএনপি এবং আমাদেরকে ডেকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে তাদের সাথে সলা পরামর্শ করে আপনারা সিদ্ধান্ত নিন। কিন্তু তারা আমাদের পাত্তা দেয় নাই, আমাদের কথা তারা কর্ণপাত করে নাই। অথচ এখন যখন বিপদে পড়েছে তখন বলা হচ্ছে যে আমাদের সাথে আলাপ করেছে। আদতে তারা এই বিষয়ে আমাদের সাথে কোনোদিন আলাপই করে নাই। চিন্তা করেছেন? রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে শপথ নিয়ে কিভাবে এরকম কোট্টাই পোড়া লোকগুলো, শিক্ষিত মানুষগুলো কিভাবে অসত্য কথাকে সত্যের মতো প্রচার করে যায়, বলে যায় নির্দ্বিধায়, অবলীলায়। সুতরাং মানুষ যখন এই পর্যায়ে নেমে যায় তখন তো তার ওই ভিডিওতে যা দেখলেন, ওই জুতার বাড়ি ছাড়া আর কপালে কিছু থাকে না। আপনার ক্ষমতায় থাকার পরেও যদি জুতার বাড়ি কপালে জোটে, আপনি ক্ষমতা থেকে নামার পরে জনগণ আপনার কি করবে আপনি কি বুঝতে পেরেছেন? এখন জনগণের ভিতর থেকে প্রবল কানাঘুষা শুরু হয়েছে যে
রেজওয়ানা হাসান কেন হঠাৎ করে এই সত্য কথাটি বলে দিলেন? অনেকেই বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে তাদের দুইজনকেই মন্ত্রণালয়ে নেয়ার কথা ছিল, বিএনপির মন্ত্রী পরিষদে যুক্ত করার কথা ছিল, কিন্তু বিএনপি যখন শুধুমাত্র খলিলুর রহমানকে নিয়েছে, রেজওয়ানা হাসানকে নেয় নাই, তখন রেজওয়ানা হাসান এই সত্যটা বলে দিয়েছে। এবং আরো হয়তো অনেক কিছু আসবে সামনে। এখন অনেকেই যারা খলিলুর রহমান এবং রেজওয়ানা হাসানের বর্তমান ফ্যান হয়েছেন, নতুন ফ্যান হয়েছেন, বা এই সরকারের যারা অংশীজন, তারা বারবার বলার চেষ্টা করছে জামাত ইসলামের এই মুভমেন্টকে, এই রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমান বিরোধী অ্যাক্টিভিজমকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে যে রেজওয়ানা হাসান তো কোথাও জামাতের নামটাও উল্লেখ করে নেই, তাহলে এই গান্ডুর দল জামাতকে বলছে যে এই গান্ডুর দল সাংবাদিক সম্মেলন করছে রেজওয়ানা হাসানের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ এত ছাগল না, সবাইকে আপনার মতো ছাগল ভেবেন না। রেজওয়ানা হাসানের 25 মিনিটের বক্তব্য প্রত্যেকেই শুনেছে, আপনিও শুনেছেন। এখন তিনি পরিষ্কারভাবে বিরোধী দলের কথা উল্লেখ করেছেন। সাংবাদিক কিন্তু তাকে টোপ দিয়ে, তার কথা এক পর্যায়ে কিন্তু ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল, কিন্তু চতুর সাংবাদিক তাকে কিন্তু ওইখানে টোপ দিয়ে টেনে এনেছে, তাকে ভিতরে ঢুকিয়ে এনেছে। তিনি একটা পর্যায়ে ঠিকই আছে, অন্য ধরনের একটা আলোচনা করছিলেন, সেই আলোচনার ভিতরে একটা পর্যায়ে তিনি প্রথমেই হুট করে উগ্রপন্থা নিয়ে আসেন। উগ্রপন্থা আনতে আনতেই তিনি কি করলেন দেখেন, কত চতুরতার সাথে এই উগ্রপন্থাকে তিনি জুড়ে দিলেন জামাতের সাথে। তিনি প্রশ্ন করলেন যে এই উগ্রবাদের একটা অংশ তো, একটা পার্ট তো এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল। আপনি চিন্তা করতে পেরেছেন? তার মানে কি জামাত ইসলামকে এখানে টেনে আনলো। এখন রেজওয়ানা হাসান বুঝে হোক আর না বুঝে হোক, তিনি কিন্তু ওই কথাটাকে ধরতে পারেন নাই, সাংবাদিকের ওই চতুরতা তিনি ধরতে পারেন নাই। তিনি একেবারে সুবোধ বালিকার মতো গড়গড় করে বলে দিলেন যে হ্যাঁ, তারা বিরোধী দলে আসলেও আমরা কিন্তু তাদের মেইন স্ট্রিমে আসা ঠেকাতে পেরেছি, আমরা তাদেরকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে, আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই। বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে, যেটা নারী শক্তির একটা পার্ট। এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। মানে কি, সাংবাদিকের প্রশ্ন যদি আপনি ফলো করেন, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে বিরোধী দল কি এখন আওয়ামী লীগ, বিরোধী দল কি এখন জাতীয় পার্টি, জামাত ইসলাম কি এই ফিডারে দুধ খায় আপনাদের মতো? সুতরাং এই যুক্তি আপনাদের ঢোপে টেকে না যে জামাত ইসলামের কথা তো সেখানে উল্লেখ করে নাই, পরিষ্কার করে তিনি উল্লেখ করেছেন। এখানে না বোঝার কোনো কিছু নাই। যদি আপনি না বোঝার ভান করেন, তাহলে আপনার দুইটা অবস্থা, হয় আপনি বোঝেন না, অথবা আপনি বুঝেও বালির ভিতরে মুখ গুজে থাকেন। যাই হোক, সর্বশেষ আপনাদেরকে যে ফেরেস্তা দেখাতে চেয়েছি, একদল ফেরেস্তা হচ্ছে যাদের কোনো পাপ নাই, যারা কোনোদিন কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকতে পারেন না। এই যে 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার আমলে তো ছাত্রলীগ, যুবলীগ এক ধরনের চাঁদাবাজি করেছে, ছিনতাই করেছে, বাংলাদেশকে ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। শেখ হাসিনা বিদায় নেবার পরে 6 আগস্ট থেকে, 5 আগস্ট শুধু বন্ধ ছিল, 6 আগস্ট থেকে এই যে রাস্তার চাঁদাবাজি, তারপরে ফুটপাতের চাঁদাবাজি, এই টেন্ডারবাজি, দখলবাজি, বালুমহল দখল, ইটমহল দখল, জলমহল দখল, এগুলো কারা করছে? আসমান থেকে ফেরেস্তা নাজিল হয়ে, না মাটির নিচ থেকে কেউ অন্য কোনো দল নাজিল হয়ে করছে? কারা করছে? এই যে মানুষের দোকানে দোকানে গিয়ে চাঁদা চাওয়া হচ্ছে, রিক্সা চালকদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে, টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা চাওয়া হচ্ছে, চাঁদা না দিতে পারলে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই মাত্র 12 তারিখের পরে, অর্থাৎ নির্বাচনের পরে থেকে আজ পর্যন্ত 55 জনকে পিটিয়ে হত্যা করেছে চাঁদা না দেওয়ার অপরাধে। এগুলো কারা করছে? অথচ একজন ফেরেস্তা, দেখুন তিনি কিভাবে নিজেকে ফেরেস্তা হিসেবে দাবি করলেন। ঢাকা শহরে কোথাও কি যুবদলের কোনো সময় দেখছেন যে ফুটপাত দখল, অমুক তমুক চাঁদাবাজি? আমরা সবসময় বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনে এমন ভাবে কঠোর হয়েছে যে একটা যুবদলের ছেলে তারা যে সঠিক ওয়েতে ব্যবসা করবে, ফেয়ার ব্যবসা করবে, সেই জিনিসটাও ভয় পাচ্ছে যে আমরা মনে হয় কোনো কিছু করতে গেলে আমাদেরকে বহিষ্কার করে দেবে। আমরা জিরো টলারেন্সে আসি এবং আমরা নিজেরাই আইনের প্রতি শবদ্ধ করে দিই। আমরা কেউ যদি বিপদগামী হয়ে যায়, বহিষ্কারের সাথে সাথে লিখে দিই যে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে। বুঝতে পেরেছেন? এদের কোনো পাপ নাই, এরা ভাজা মাছ উল্টে খেতে জানে না, এরা এত নিষ্পাপ মাসুম। এই যে বাংলাদেশে যা কিছু এখন হচ্ছে, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, এগুলো যা হচ্ছে, এগুলো মাটির নিচ থেকে কোনো একটা আজীব প্রাণী, আজীব জীব উঠে এসে এগুলো করছে। ওনারা এগুলোর ধারও ধারে না, ওনারা এটা বোঝেই না। চোরের দেশের কথা আর কি বলুন ভাই, চোরের দেশের কথা আর কি বলুন ভাই, কষ্টই লাগে এইসব কথা আপনাদেরকে বলতে। আমি নিজেও একজন বাংলাদেশি, কিন্তু এইভাবে না বললে তো হইব না ভাই, এইভাবে না বললে হইব না। বাংলাদেশে কোনো যুদ্ধ লাগেনি, আমেরিকা ইসরায়েলের সাথেও বাংলাদেশে অ্যাটাক করেনি, করছে? উত্তর হলো না। তারপরে ইরান বাংলাদেশে 2-4টা মিসাইল মারছে, ড্রোন পাঠিয়েছে, ওই কামাকাজি, ড্রোন, শহীদ, এগুলি পাঠিয়েছে, উত্তর হলো না। তো বাংলাদেশে তো যুদ্ধ মতো লাগেনি, কিছু হয়নি। বাংলাদেশ ইরান ওয়ার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, প্লেনে যাইতেও ভাই 8-9 ঘন্টা সময় লাগে। তো এখন বাংলাদেশে দেখেন কি হয়েছে। আপনারা জানেন যে একটা স্কারসিটি তৈরি হবে কিসের জন্য? পেট্রোলিয়ামের জন্য। ওই যে হরমুজ প্রণালীর নাম শুনেন না, হরমুজ স্ট্রেট, ওইখান দিয়ে তো তেল আসে। তো এখন ইরান কি করছে?
ইরান সেই হরমুজ যে স্ট্রেট রয়েছে সেটা বন্ধ করে দিচ্ছে, সিল করে দিচ্ছে। শুধুমাত্র চায়নার 2-4টা জাহাজ ওইখান দিয়ে চলাচল করে, বাকি জাহাজগুলো ওইখানে দূরে দূরে গিয়ে দাঁড়ায় রয়েছে সব, বুঝছেন, ওই ভিতরটা যার মতো সাহস পাইতেছে না। এই কারণে যে জাহাজগুলোর যে ইন্স্যুরেন্স আছে মিলিয়ন ডলার যে ক্ষতিপূরণ দেবে ইন্স্যুরেন্স আলার যদি জাহাজের ক্ষতি হয়, তো সেই ইন্স্যুরেন্স কোম্পানি আলারা জাহাজ কোম্পানিগুলোরে জানিয়ে দিচ্ছে যে তোমরা যদি হরমুজ প্রণালী দেওয়া যাও তাহলে নিজ দায়িত্বে যাইবা, ওইখানে যদি তোমাদের উপর ওই ড্রোন মারে, তারপরে মিসাইল মারে, আমরা কিন্তু এই ইন্স্যুরেন্সের মানে করতে পারবো না, ক্ষয়ক্ষতি বহন করতে পারবো না, গেলে তোমাদের নিজে ইচ্ছে যাও। তো এই কথা বলার পর সেখান থেকে কোনো তেলবাহী জাহাজ বা ওয়েল ভেসেল যাচ্ছে না। তো স্বাভাবিকভাবে এই আমাদের বিশেষ করে এই দক্ষিণ এশিয়া যে দেশগুলো রয়েছে এই সাইড দিয়ে আর কি, দক্ষিণ এশিয়ার দিক দিয়ে, পূর্ব এশিয়ার দিক দিয়ে, সেই দেশগুলোতে তেলের জন্য একটা যে হাহাকার তৈরি হবে এতে কোনো সন্দেহ নাই। তেল নাই তো কি নাই, তেল নাই তো কিছুই নাই, তেল নাই তো কিছুই নাই। পানি না খায়ও আপনারা 2-4 দিন বাঁচতে পারবেন, সিরিয়াস ভাই, পানি না খায়ও আপনারা 2-4 দিন বাঁচতে পারবেন, কিন্তু তেল না থাকলে 2-4 দিন বাঁচা সম্ভব না। এখন পানি যদি না থাকে সারা বাংলাদেশে 3 দিন আপনারা কী করবেন? হ্যাঁ, একটু কষ্ট পাবেন, তারপরে তো 3 দিন পর পানি চলে আসবে। কিন্তু 3 দিন যদি তেল না থাকে, 3 দিনে তো মানে আপনি যে শুধু না খেয়ে থাকবেন তা তো না, পানি না থাকার কারণে না হয় আপনি না খেয়েছিলেন, কিন্তু তেল না থাকার কারণে কি হবে? দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, বুঝছেন। খাওয়া দাওয়া তো বহুত পরের কথা, দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, বিল কারখানা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। তো এখন সেই তেল দিয়ে বাংলাদেশে কাহিনী হয়েছে। বাংলাদেশের চোরেরা কী করছে? তারা জানে এই ধরনের একটা বিপদ আসতে যাচ্ছে খুব শীঘ্রই, তারা তো দেখতে পাচ্ছে, পত্রপত্রিকা তো পড়ে, আমাদের ভিডিওটিতে দেখে। আমি তো 2 দিন আগে ভিডিও করে আমি আপনাদেরকে বলছি যে বাংলাদেশে মহাবিপদ আসতে যাচ্ছে 2 সপ্তাহ পরে। বাংলাদেশে যে বর্তমানে অকটেন, পেট্রোল, তারপরে ডিজেল এগুলো যে মজুদ রয়েছে তা মাত্র 12 দিনে শেষ হয়ে যাবে। তা আজকে অলরেডি 2 দিন চলে গেছে, আছে মাত্র হাতে 10 দিন। তো এই খবর কি তারা পায়নি বাংলাদেশের মানুষজন? হ্যাঁ পাইছে। সাধারণ মানুষজন যারা রয়েছে তারা আতঙ্কের ভিতরে পড়ে গেছে এবং তারা সেই তেল নেওয়ার জন্য বিভিন্ন পেট্রোল পাম্পে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যাবে, সবার বাঁচা পড়ার প্রশ্ন এখানে, তাই না? কারণ বাংলাদেশে প্রতিটা গাড়ি ঘোড়া, মিল, ফ্যাক্টরি, কারখানা সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। ভয় একটা বিপদের ভিতরে পড়তে যাচ্ছে বাংলাদেশ। তো এই সুযোগে কী করছে চোরেরা? সেই যে তেল বর্তমানে যে 10 দিনের তেলও আছে, সেই 10 দিনের তেল তারা কী করছে? হাজার লিটার না, লাখে লিটার, বুঝছেন, লাখে লিটার তারা বিভিন্ন জায়গায় চোরা কারবারি করে এগুলো লুকে রাখতেছে। কোথায় লুকে রাখতেছে না? পানির ট্যাঙ্কের ভিতরে। তারপরে যে প্লাস্টিকের যে গাজি ট্যাঙ্ক আছে না, সেই গাজি ট্যাঙ্কের ভিতরে এগুলো লুকে রাখতেছে। তো যেখানে দুর্ভিক্ষ শুরু হবে, যে মনে করেন 3 তারিখ দিয়েই তো দুর্ভিক্ষ আসতেছে, 10 দিন পর দুর্ভিক্ষ শুরু হবে। তো এখন যেভাবে তেল এই চোরের দলেরা যেভাবে তেল চুরি করতেছে, বুঝছেন, তেল চুরি করে যেভাবে মজুদ রাখতেছে, তো ভাই ওই 10 দিন ওয়েট করতে পারবে হবে না, 5 দিনের মাথায় বাংলাদেশে দুর্ভিক্ষ লাগতেছে। অর্থাৎ যে দুর্ভিক্ষ লাগতে 10 দিন সময় নিত, সেই দুর্ভিক্ষ আপনারা তাড়াতাড়ি করে নিয়ে যেতেছেন। এই চোরের বাচ্চারা দুইটা মানে মানুষদেরকে বিপদের ভিতরে ফেলে তারা হাজার কোটি টাকা লুটপাট করার জন্য একটা সিন্ডিকেট বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নেবে এদের বিরুদ্ধে তা তো আমি জানি না, একটা ঘটনা আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন চোরের দলেরা কী করছে, এটা বিশ্বাস করতে পারেন ভাই? সোমালিয়াও দেশ, উগান্ডাও দেশ, বুঝছেন। উগান্ডা নিয়ে আপনারা ফাইজলামি ট্রামি করেন না যে উগান্ডা হয়েছে, সে হয়েছে। দেখেন উগান্ডাও দেশ, বাংলাদেশের দেশ। উগান্ডার নিউজে কিন্তু এই ধরনের কোনো খবর নাই যে ইসের যুদ্ধের কারণে, ইরানের যুদ্ধের কারণে উগান্ডার যে ইয়েরা আছে, চোরেরা আছে, সেগুলো নিয়ে এই তেল চুরি করে তাদের এই গাজি ট্যাঙ্কের ভিতরে রাখছে। উগান্ডার কোনো নিউজ আছে বলে ভাই আমার ধারণায় নাই। যদি পারেন তাহলে উগান্ডার ন্যাশনাল নিউজগুলো পড়ে গিয়ে দেখতে পারেন। এটা হলো বাংলাদেশের ন্যাশনাল নিউজ কালের কণ্ঠে। এখানে দেখেন কি লিখছে, নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এই সময় মাটির নিচে পানির ট্যাঙ্ক থেকে 10,000 লিটার, এখন এই 10,000 লিটার বর্তমানে 1 লিটার তেলের দাম হলো 120 টাকা, বাংলাদেশে 121 বা 120 টাকা। তো এখন 10,000 লিটার সে যদি জমা রাখে এবং এই 5 দিন পর যখন এই তেলের স্কারসিটি তৈরি হবে, তখন এই $10,000 লিটার সে এই 120 টাকার পরিবর্তে সে বিক্রি করতে পারবে কত টাকা? প্রত্যেক লিটার 300 টাকা যদি সে বিক্রি করে মানুষ নিতে বাধ্য। তখন চিন্তা করতে পারেন এই 10,000 লিটার তেলে কত হাজার কোটি টাকা তার ইনকাম হবে, চিন্তা করতে পারেন। ক্যালকুলেটরটি আপনার বের করে নেন। এটা তো ভাই একটা স্যাম্পল মাত্র সারা বাংলাদেশে। এখন বাকি কত জায়গায় কত কি কাহিনী হয়েছে সেটা তো ভাই আমি কি আর বলবো। তো এখন পাশাপাশি আরেকটা নিউজ আমি দেখাবো আপনাদেরকে, বুঝছেন। আইনের শাসন যে দেশে নাই ভাই, সেই দেশের জন্য আল্লাহর কুদরত নাই। যে দেশে আইনের শাসন নাই, সে দেশে আল্লাহর কুদরত নাই। যেমন দেখেন ইসের কথা আমি আপনাদেরকে বলি, ইউনাইটেড আরব আমিরাত, দুবাইয়ের সুলতান দেখেন কি করছে দেখেন দুবাইয়ের সুলতান তার দেশের জনগণের জন্য। এখন আপনারা জানেন যে দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক এই ভিডিওটি থেকে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।